আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমনা ঘোষ। শুরুতেই থাকছে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক অনন্য উচ্চতায়, রোহিঙ্গা সমস্যা সমাধানে প্রায় $20 কোটি সহায়তা ঘোষণা, জাতিসংঘে ডক্টর ইউনূসের 3 প্রস্তাব। হত্যা মামলায় সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন কারাগারে। বাড্ডা থানায় 3 মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক, দীপু মনি এবং পলক জেলে। আওয়ামী লীগ সরকারের মামলা, নির্যাতন ও প্রতিহিংসায় বিরোধী দলের অনেক নেতাকর্মী এখনও মানবেতর দিন কাটাচ্ছে, অভিযোগ বিএনপি নেতাদের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বদলে যাওয়া নতুন বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক পৌঁছল এক অনন্য উচ্চতায়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়ে জাতিসংঘ সদর দপ্তরে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে প্রথম বৈঠকে রাষ্ট্র পরিচালনায় পূর্ণ সমর্থন পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক প্ল্যাটফর্মের এই অধিবেশনে সিক্ত হয়েছেন বিশ্ব নেতাদের উষ্ণ অভ্যর্থনায়। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে প্রায় $20 কোটি সহযোগিতার ঘোষণাও দিয়েছে যুক্তরাষ্ট্র। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এই অন্তরঙ্গ মুহূর্তই জানান দিচ্ছে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক কতটা নিবিড় হয়েছে। এবারই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ও বাংলাদেশের কোনো সরকার প্রধান বৈঠক করলেন। আর 23 বছর পর অনুষ্ঠিত হল দুই দেশের শীর্ষ নেতার দ্বিপাক্ষিক বৈঠক। এ সময় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সমর্থন জানায় যুক্তরাষ্ট্র। ডক্টর ইউনূস বিগত সরকারের আমলে সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জানান বাইডেনকে। দেশ পুনর্গঠনে যে কোনো সাহায্যে ডক্টর ইউনূসের সরকারের পাশে থাকার আশ্বাস দেন মার্কিন প্রেসিডেন্ট। বৈঠকে প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লব চলাকালীন শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রের আর্টবুক জো বাইডেনকে উপহার দেন। একইভাবে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঙ্গেও কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ অনুষ্ঠানে কুশল বিনিময় করেন তারা। জুলাই বিপ্লবে বাংলাদেশের শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রের ছবি সম্বলিত আর্টবুক বিল ক্লিন্টনকেও উপহার দেন প্রধান উপদেষ্টা। অপরদিকে সাধারণ অধিবেশনের ফাঁকে জাতিসংঘের সদর দপ্তরে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। সাধারণ অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গেও সাক্ষাৎ করেন ডক্টর ইউনূস। এদিকে রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে 3টি প্রস্তাব দেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান। সব পক্ষকে এক টেবিলে বসার আহ্বান জানিয়ে তিনি আশা করেন এ থেকে বেরিয়ে আসবে সমাধানের পথ। সেই সাথে জাতিসংঘ ও বাংলাদেশ মিলে একটি যৌথ কর্মপরিকল্পনা প্রণয়নের কথাও জানান প্রধান উপদেষ্টা। রোহিঙ্গাদের নিয়ে জাতিসংঘ সদর দপ্তরে উচ্চ পর্যায়ের বৈঠকে আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে সংঘটিত গণহত্যার বিচারের দাবিতে সোচ্চার হওয়ার আহ্বান জানান। Incurring so much in terms of social, economic and environmental costs. These culminate in a series of traditional and non-traditional security risks for us. Much of our own development gains are at stake. Clearly, Bangladesh has reached her limits. Therefore, as much as Bangladesh engages on humanitarian aspects or ensuring justice, repatriation of the Rohingyas remain the only sustainable solution to the protracted crisis. বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশকে $19 কোটি 9 লাখ সহযোগিতার ঘোষণা দেওয়া হয়। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা। সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে গ্রেফতার করেছে র্যাব। ভোরে রাজধানী গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। গত 4 আগস্ট নরসিংদীর মাধবদী এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, আক্রমণ ও হত্যাকাণ্ডের অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে র্যাব। পরে তাকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। রাজধানী বাড্ডা থানায় করা 3টি হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী আনিসুল হক, ডাক্তার দীপু মনি,
সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সাংবাদিক মোজাম্মেল বাবুকে কারাগারে পাঠিয়েছে আদালত। সকালে তাদের ঢাকা মহানগর মুখ্য মহানগর হাকিম আরাফাতুল রাকিবের আদালতে হাজির করা হয়। এ সময় রাষ্ট্রপক্ষ থেকে কোনো রিমান্ড আবেদন করা হয়নি। তবে আসামি পক্ষের আইনজীবীরা জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এই আসামিদের বিরুদ্ধে এই অপরাধের সঙ্গে জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার কারণে তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখেন এবং আসামি পক্ষে এই দুইজনের পক্ষে আসামি পক্ষে তাদের আইনজীবীরা তাদের জামিনের প্রার্থনা করেন এবং তারা জামিন চান। আমরা এই জামিনের বিরোধিতা করি এবং জামিনের বিরোধিতা করি বলি যে আসামিরা অপরাধমূলক ষড়যন্ত্রের সঙ্গে জড়িত। এই বৈষম্যবিরোধী আন্দোলনে রাজপথে পুলিশের গুলি করার এই ষড়যন্ত্র পিছনে তারা জড়িত। সেই জন্য আসামিরা বাইর হলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে এবং পেশিবাদে যারা লুকিয়ে আছে তাদের সহযোগী তাদের সঙ্গে হাত মিলিয়ে দেশে অশান্তি সৃষ্টি করবে। তাদের এই পর্যায়ে তাদেরকে জামিন দেওয়া সমীচীন হবে না বিধায় আমরা নিবেদন করি তাদেরকে জেল হাজতে পাঠানো হোক। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর তাদের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোফাজ্জল হত্যার অভিযোগে নিহতের চাচাতো বোন আসমা আক্তার তানিয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মোহাম্মদ আখতারুজ্জামানের আদালতে শুনানিকালে আইনজীবী ব্যারিস্টার জিয়াউর রহমান বলেন, একই ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আসামি করা হয়নি, অথচ তারা কোনোভাবেই দায় এড়াতে পারে না। একই বিষয়ে দুটি মামলা চলতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে এই আইনজীবী বলেন, আইনে বাধা নেই। সব জায়গায় আমার ভাইয়ের জন্য এখানে আসছি। আমি চাই যে ওর মতো এরকমের নির্মম মৃত্যু কারো যেন না হয়, কারণ একটা মানুষকে 4টা ঘন্টা সাপের মতো পিটাই মারা, এটা মানুষের কোনো মানুষ করতে পারে না। একটা সিআর পিটিশন দায়ের করেছি কোর্টে, স্পেসিফিক আসামি করে যে কারা কারা ওখানে জড়িত ছিল 15 জনকে আসামি করেছি। এর ভিতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন প্রভোস্ট উনিও এই মামলার আসামি। কারণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এই হত্যাকাণ্ডের দায় কোনোভাবেই এড়াতে পারে না, কারণ নিরাপত্তার দায়িত্ব তাদের ছিল। অন্তর্বর্তী সরকার আন্তরিকভাবে কাজ করলে প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচন আয়োজনে বেশি সময় লাগার কথা নয় বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ন্যায্য দাম ও দেশের মানুষের চাহিদা পূরণ না করে ভারতে ইলিশ রফতানির সিদ্ধান্তের সমালোচনাও করেন তিনি। এদিকে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেছেন, আওয়ামী লীগ সরকারের মামলা, নির্যাতন ও প্রতিহিংসার শিকার হয়ে এখনও মানবেতরে জীবন কাটাচ্ছে বিএনপির অসংখ্য নেতাকর্মী। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। মইনুল হাসানের রিপোর্ট। ছাত্র আন্দোলনের শহীদ ও গুমের শিকার কয়েকটি পরিবারের সদস্যদের সহায়তা করতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এ অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি সমর্থক পল্লী চিকিৎসকরা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশের মানুষের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহায়তা করছে আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলো। দ্রুত সংস্কার শেষে জাতীয় নির্বাচন আয়োজনে কোনো বিকল্প নেই বলেও এ সময় দাবি করেন তিনি। এই ধরনের একটি সংস্কার করা যেতে পারে, যেটা খুব বেশি সময় লাগার কথা না, কারণ এই 16 বছর দেশের অনেক জ্ঞানী গুণীজন যারা অত্যন্ত নিরপেক্ষভাবে এদেশের সংবিধান, এদেশের নির্বাচন কমিশন, এদেশের বিভিন্ন যে সাংবিধানিক প্রতিষ্ঠান, বিচার বিভাগ, পার্লামেন্ট, যে ধরনের এক ব্যক্তির একেবারে নিজস্ব প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল, সেইখান থেকে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিষ্ঠানে পরিণত হওয়া, এখন এইখান থেকে সংস্কারের জন্য প্রয়োজনীয় যে আইন, সে আইন করা তো কোনো অসম্ভব নয়। এদিকে বিএসএমএমইউতে চিকিৎসাধীন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে দেখতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। এ সময় তিনি বলেন, জাতীয় পর্যায়ের নেতা থেকে তৃণমূলের বিরোধী দলের অসংখ্য নেতাকর্মী নানাভাবে বিগত আওয়ামী লীগ সরকারের প্রতিহিংসার শিকার হয়েছেন। অধিকার, সেই মৌলিক অধিকারগুলো মানুষের ফিরিয়ে দিতে হবে এবং সে কারণেই কিন্তু আজকে ছাত্র জনতারা যে স্বৈরাচারী পরিবেশ সৃষ্টি করেছিল বিগত 15 বছর ধরে, শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার তার বিরুদ্ধে প্রতিবাদ করেছে এবং তারা সাথে প্রতিবাদ জয়লাভ করেছে। এ সময় ডক্টর মঈন খান বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের নামে হওয়া হয়রানিমূলক গায়েবী মামলা প্রত্যাহারের দাবি জানান। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।
সামান্য বৃষ্টিতেই পানিতে তলিয়ে যায় ফরিদপুর পৌরসভার বিভিন্ন এলাকা। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতার দুর্ভোগে এলাকাবাসী। নানা সময়ে জনপ্রতিনিধিরা আশ্বাস দিলেও এখনো মেলেনি তার সমাধান। ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। ১৫০ বছরের বেশি সময় হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি ফরিদপুর পৌরসভার ওয়ার্ডগুলোতে। সবচেয়ে শোচনীয় অবস্থা ১৫ নম্বর ওয়ার্ডের। হাজারো দুর্ভোগের মধ্যে এই এলাকার অন্যতম সমস্যা জলাবদ্ধতা। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই তলিয়ে যায় অলিগলি মহল্লা। ফলে নোংরা পানিতে সয়লাব হয়ে যায় পুরো এলাকা। সড়কের পাশাপাশি বাসাবাড়িতে ঢুকে পড়েছে নোংরা পানি। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। দিনের পর দিন এমন দুর্ভোগ চললেও দেখার কেউ নেই। প্রশাসনের পরিবর্তন হলেও এলাকাবাসীর ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। আমরা আজকে দীর্ঘ ২০ থেকে ৩০ বছর যাবৎ এই জলাবদ্ধতার মধ্যে আটকে আছি। সামান্য একটু বৃষ্টি হলেই আমরা ঘরে থেকে বের হতে পারি না, আমরা মসজিদে যাইতে পারি না। এই ১৫ বছর যাবৎ আমরা এখানে এই ভোগান্তিটা ভুগতেছি। আমার নানু বাসার ভিতরে পানি, এখন হাসপাতালে নিতে হবে অসুস্থ রোগী। একটা রিক্সা আসতেছে না, অ্যাম্বুলেন্স আসতে পারে না, এখানে কিছু আসতে পারে না এই পানির জন্য। ঘরের মধ্যে পানি, চুলায় পানি, তারপরে উঠান ভরা পানি, ঠিক মতো রান্না বাড়া করতে পারতেছি না। ভাই আমরা হলো এই যে পিছনে কল তলায় গেছে, কলের পানি খাওয়া যাইতেছে না, ময়লা পানি চাপ দিছে। মনে করেন যে বহু দূর যে পানি আনা লাগতেছে। জলাবদ্ধতার কারণ খুঁজে বের করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন নবনিযুক্ত পৌর প্রশাসক। সবকিছু বিবেচনায় পৌর নাগরিকের জন্য পৌরসভার সক্ষমতা চিন্তা ভাবনা করে যতটুকু করা সম্ভব সরকার আমাকে দায়িত্ব দিয়েছে। আমার দায়িত্বকালীন যতটুকু সম্ভব আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। দ্রুত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন সহ ওয়ার্ডবাসীকে জলাবদ্ধতার হাত থেকে রক্ষার দাবি স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। চাঁপাইনবাবগঞ্জে পদ্মাসহ ৩টি নদীতে পানি বাড়ছে। এতে করে নদী তীরবর্তী নিম্নাঞ্চলের ফসলি জমি তলিয়ে গেছে। ডুবে যাচ্ছে মাসকলাই, শাকসবজি সহ মৌসুমী নানা ফসল। চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানায়, উজানে ভারতে ভারী বৃষ্টিপাতের কারণে পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীর পানি বেড়েছে। তবে এসব নদীর পানি এখনও রয়েছে বিপদসীমার নিচে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, 3টি নদীর পানি বৃদ্ধি পাওয়ায় এ পর্যন্ত জেলার সদর, শিবগঞ্জ ও গোমস্তাপুর উপজেলার নদী তীরবর্তী ১,৩৫৪ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। এতে ক্ষতির মুখে পড়েছেন প্রায় ৫,০০০ কৃষক। মোংলায় 2টি আগ্নেয়াস্ত্র, গোলা বারুদ সহ যুবলীগ কর্মী সাদ্দাম হোসেন ও তার ভাই ফিরোজকে আটক করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী। দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোহাম্মদ সিয়ামুল হক এই তথ্য জানান। মঙ্গলবার বিকেলে মোংলা পৌরসভা সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে স্থানীয় যুবলীগ কর্মী সাদ্দাম হোসেনকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী বিভিন্ন স্থানে তল্লাশি করে একটি বিদেশি শটগান, একটি বিদেশি একনলা বন্দুক, ৩৮ রাউন্ড কার্তুজ, ১ লাখ টাকা সহ তার বড় ভাই ফিরোজ আহমেদকে আটক করা হয়। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। হাজিরা বোনাস বৃদ্ধি সহ শ্রমিকদের 18 দফা দাবি মেনে নেয় শিল্পাঞ্চল আশুলিয়ার অধিকাংশ তৈরি পোশাক কারখানায় স্বাভাবিক কাজকর্ম চলছে। তবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষিত সব কারখানা নির্বিঘ্নে চলবে মালিকপক্ষের এমন ঘোষণা সত্ত্বেও 14টি কারখানা এখনও খোলেনি। এদিকে আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে 5টি কারখানায়। বিষয়টি নিশ্চিত করেছেন শিল্প পুলিশ আশুলিয়া জোনের পুলিশ সুপার মোহাম্মদ সরওয়ার আলম। এদিকে অধিকাংশ কারখানা খুলে দেয়ায় পোশাক শ্রমিকদের পদচারণায় কর্মচাঞ্চল্য ফিরেছে আশুলিয়ায়। আশুলিয়ার জামগড়া, জিরাবো, নিশ্চিন্তপুর, নরসিংহপুর সহ পুরো শিল্পাঞ্চল জুড়ে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক উপস্থিতি। দেশে পোশাক খাতে কয়েক সপ্তাহ ধরে চলে আসা শ্রমিক অসন্তোষের প্রেক্ষিতে মঙ্গলবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত বৈঠকে শ্রমিকদের 18 দফা দাবি মেনে নেয়ার ঘোষণা দেয় মালিকপক্ষ। বৈঠক শেষে আজ থেকে দেশের সকল শিল্প কারখানা খোলা রাখারও ঘোষণা দেওয়া হয়। আসলে শিল্পাঞ্চলের পরিবেশ পরিস্থিতি সম্পূর্ণ শান্ত আছে, কোথাও কোনো ধরনের ভেন্ডারিজম নেই, কারখানাগুলোতে কাজ চলেছে। তো ওই যে পূর্বত বিরোধ নিষ্পত্তি না হওয়ার কারণে এবং কিছু কিছু ফ্যাক্টরি বেতন ভাতা সময়মতো দিতে না পারার কারণে 14টি ফ্যাক্টরি 13 রেখে বন্ধ আছে, আর 5টা ফ্যাক্টরিতে সাধারণ ছুটি ঘোষণা করেছে।
আন্তর্জাতিক সংবাদ। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি সহ বিশ্বব্যাপী সংঘাত বন্ধে সব দেশের রাষ্ট্রনায়কদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে দেয়া ভাষণে বিভিন্ন অঞ্চলের সংঘাত ও হানাহানি বন্ধ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। আরও জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। জাতিসংঘের এবারের অধিবেশনে স্বাগত বক্তব্যে মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, বর্তমান বিশ্ব এখন কঠিন চ্যালেঞ্জের মুখে। সবাই ঐক্যবদ্ধ হয়ে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। বিশ্বব্যাপী যুদ্ধ বেড়ে যাওয়ায় উদ্বেগ জানিয়ে জাতিসংঘ মহাসচিব বলেন, যে কোনো উপায়ে তা বন্ধ করতে হবে। মহাসচিবের ভাষণের পর রীতি অনুযায়ী ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভার ভাষণের মধ্য দিয়ে শুরু হয় পরিষদের উচ্চ পর্যায়ের বিতর্ক। এরপর বক্তব্য রাখেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রেসিডেন্ট হিসেবে জাতিসংঘের শেষবারের মতো ভাষণে বাইডেন নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এ সময় মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান তিনি। সর্বাত্মক যুদ্ধ কারোই কাম্য নয়, এমনকি অস্থির পরিস্থিতি তৈরি হলেও কূটনৈতিক সমাধান সম্ভব। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর ছাড়াও চলমান ইসরায়েল ও হিজবুল্লাহর সংঘাতের বিষয়টি গুরুত্ব পায় ইরান, তুরস্ক, দক্ষিণ আফ্রিকা, চিলি, রাশিয়া সহ বেশ কিছু দেশের সরকার প্রধানের বক্তব্যে। লেবাননে চালানো ইসরায়েলের সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেন, ইসরায়েলের আক্রমণ মধ্যপ্রাচ্যে অরাজকতা সৃষ্টির চেষ্টা। ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। 24 সেপ্টেম্বর শুরু হওয়া 5 দিন ব্যাপী এবারের সাধারণ বিতর্কের মূল প্রতিপাদ্য কাউকে পিছিয়ে রাখা নয়, বর্তমান ও ভবিষ্যতের প্রজন্মের জন্য শান্তি, টেকসই উন্নয়ন এবং মানব মর্যাদার অগ্রগতিতে একসঙ্গে কাজ করা। জাতিসংঘের 193 সদস্য রাষ্ট্র ছাড়াও এবারের অধিবেশনে অংশ নিচ্ছে ফিলিস্তিন। সাধারণ পরিষদের পূর্ণ সদস্য না হয়েও ফিলিস্তিনের অংশগ্রহণ এবারের অধিবেশনে নতুন মাত্রা দিয়েছে। ফারহিন ইসলাম টুম্পা, এটিএন বাংলা। চট্টগ্রামে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকালে তিনি মহানগরীর এক বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 75 বছর। তিনি এক পুত্র ও 2 কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রাত 9টায় জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হবে। পার্টিক্স খেলার খবর। ভারতের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের ভেন্যু কানপুরে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। চেন্নাই টেস্টে বড় ব্যবধানে হেরে পিছিয়ে আছে শান্ত সাকিবরা। তাই সিরিজে সমতা ফেরাতে কানপুর জয়ে মরিয়া হয়ে আছে তারা। তবে নিজেদের মাটিতে সবসময় অপ্রতিরোধ্য রোহিত শর্মার দল। কিন্তু সম্প্রতি পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে আসায় টাইগাররাও জয়ের জন্য ব্যাকুল। কানপুরে সিরিজ বাঁচানোর ম্যাচে শুক্রবার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসায় নষ্ট হতে চলেছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম। 2004 সালের ফেব্রুয়ারি মাসে অনূর্ধ্ব 19 দলের বিশ্বকাপ ম্যাচ দিয়ে 8 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই স্টেডিয়ামটির আনুষ্ঠানিক যাত্রা শুরু। আইসিসির স্বীকৃতি পাওয়ার পর একটি টেস্ট আর 5টি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয় এই সবুজ গালিচায়। এই মাঠেই ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম জয় পায় টাইগাররা। বগুড়া থেকে হুমায়রা আক্তার জাহানুর রিপোর্ট, জানাচ্ছেন পরাগ আরমান। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পরই বৈষম্যের তীব্র ক্রোধে পড়ে শহীদ চান্দু স্টেডিয়াম। আন্তর্জাতিক ম্যাচ তো নয়ই, এমনকি বিপিএল এর একটি খেলাও আয়োজন করতে দেয়া হয়নি মুশফিক, তাওহিদ হৃদয়, তানজিদ তামিম ও শফিউলদের ক্রিকেটার হয়ে ওঠা এই মাঠে। শুধু তাই নয়, উইকেট অত্যন্ত ভালো হলেও শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসায় স্টেডিয়ামটিকে ভেন্যু তালিকা থেকে বাদ দেয় বিসিবি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার কারণে বগুড়াকে সবচেয়ে অবহেলিত একটা জেলায় পরিণত করে এখানে সর্বোচ্চ রকমের অসহযোগিতা
করেছিল এই সরকার। দীর্ঘদিন ম্যাচ না হওয়ায় বকেয়া পড়েছে লাখ লাখ টাকা বিদ্যুৎ বিল, ফ্লাডলাইট সবই অকেজো। অযত্ন অবহেলায় খেলার উপযুক্ততা হারিয়েছে আউটফিল্ড ও পিচ। স্থানীয়দের দাবি দ্রুত সংস্কার করে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনে শহীদ চান্দ স্টেডিয়ামে আবারও জাতীয় আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের। এখান থেকে আসলে বাংলাদেশ প্রথম জয়টা আসলে ছিনিয়ে নেয়। আন্তর্জাতিক স্টেডিয়াম ঠিক আছে, কিন্তু এইভাবে আমাদের কোনো এখানে সুযোগ সুবিধা নেই। বাংলাদেশ টিমে 4টি প্লেয়ার আমাদের অংশগ্রহণ করতেছে এবং মহিলা দল থেকেও আমাদের 5টা প্লেয়ার অংশগ্রহণ করতেছে জাতীয় দলে। বগুড়ার আবাসন ব্যবস্থা এখন অন্য জেলার চেয়ে বেশ উন্নত। ইতিমধ্যে উত্তরবঙ্গের সাথে রাজধানীর যোগাযোগ ব্যবস্থারও উন্নতি হয়েছে। এই মাঠে খেলা আয়োজন করতে সংশ্লিষ্টদের দৃষ্টি দেওয়ার অনুরোধ বগুড়ার ক্রীড়াপ্রেমীদের। বগুড়ায় যে 5টা পিচ আছে ক্রিকেট ম্যাচের, এই পিচগুলিকে আমরা বাউন্স উইকেট করা হয়। বাউন্স উইকেট করার কারণে এই মাঠে যারা খেলে তারা মোটামুটি আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য প্রস্তুত হয়ে যায়। যেখানে আরাফাত রহমানের স্বপ্ন ছিল বগুড়াকে একটা একাডেমি করার, মানে ন্যাশনাল টিম যেন এখানে একটা এসে 1 মাস 2 মাস থেকে এখানে প্র্যাকটিস করে এবং তারা যেন ভালোভাবে খেলতে পারে, এই জন্য স্বপ্ন ছিল। কিন্তু পরবর্তীতে রাজনৈতিক বৈষম্য শিকার হয়ে আজকে বগুড়া আন্তর্জাতিক স্টেডিয়াম অবহেলিত পড়ে আছে। 18,000 দর্শক ধারণ ক্ষমতার এই মাঠে আবারও আন্তর্জাতিক ম্যাচ আয়োজন হবে, সেই স্বপ্নে এখন বিভোর বগুড়াবাসী। পরাগ আরমান, এটিএন বাংলা। সহজ জয় কঠিন করে জিতল রিয়াল মাদ্রিদ। লা লিগায় আলভেজের বিপক্ষে 3-0 ব্যবধানে এগিয়ে থাকা ম্যাচে 3-2 গোলে জয় পেল কার্লো আনচেলত্তির দল। নিজেদের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে খেলার প্রথম মিনিটেই লুকাস ভাস্কেজের গোলে এগিয়ে যায় রিয়াল। 40 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। রিয়ালের হয়ে 7 ম্যাচে এটি তার 5ম গোল। বিরতির পর খেলার 48 মিনিটে রিয়াল মাদ্রিদকে 3-0 গোলের লিড এনে দেন রদ্রিগো। তবে নির্ধারিত সময়ের শেষ 5 মিনিটের ম্যাচের দৃশ্যপট পাল্টে দেয় আলাভেজ। 85 মিনিটে বেনাভেদেস ও 86 মিনিটে কিকে গার্সিয়া ম্যাচ জমিয়ে দিলেও আলাভেজে পরাজয় ঠেকাতে পারেননি। ওয়াটফোর্ডকে 2-1 ব্যবধানে হারিয়ে ইংলিশ লিগ কাপের শেষ 16তে উঠল ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগে আর্সেনালের সঙ্গে 2-2 গোলে ড্র করার 50 ঘন্টা পরে খেলতে নেমেই জয়ের দেখা পেল পেপ গার্দিওলার দল। নিজেদের মাঠ ইতিহাদের স্টেডিয়ামে খেলার 5 মিনিটেই জেরেমি ডোকুর গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। এই গোলের পর খেলার 38 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ম্যাথিউস নুনেজ। বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা করতে থাকে চ্যাম্পিয়নশিপে খেলা ওয়াটফোর্ড। খেলা শেষের 4 মিনিট আগে মিডফিল্ডার টমি ইনসে একটি গোল শোধ করেন। সংবাদ শেষ করব, তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক অনন্য উচ্চতায়, রোহিঙ্গা সমস্যার সমাধানে প্রায় $20 কোটি সহায়তার ঘোষণা। জাতিসংঘে ডক্টর ইউনূসের 3 প্রস্তাব। হত্যা মামলায় সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন কারাগারে। বাড্ডা থানায় 3 মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক, দীপু মনি ও পলক জেলে। আওয়ামী লীগ সরকারের মামলা, নির্যাতন ও প্রতিহিংসায় বিরোধী দলের অনেক নেতাকর্মী এখনও মানবেতর দিন কাটাচ্ছে, অভিযোগ বিএনপি নেতাদের। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।